দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি মিস হাবিবা। মেডিয়েশন, ইনফ্যাক্ট দর্শক একটা জিনিস বোঝবার বিষয় যে মেডিয়েশনে গেলে যেটা হবে হলো, মেডিয়েশনে আপনাকে ইম্পার্শিয়ালি কিন্তু আপনার কেসের মেরিটটা কোথায়, আপনার ডিমেরিটসটা কোথায় তারা কিন্তু ধরিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার ডিসিশনটা নিতে পারছেন আগেই। অর্থাৎ আমি যখন একজন লয়ার হিসেবে আপনার জন্যে কাজ করব, আপনি কিন্তু চাইবেন শুধু আপনার জন্যই আমি কাজ করব। সো আমি যদি এমন কিছু আপনাকে বলি, অনেক ক্ষেত্রে হয় আমাদের এরকম সিচুয়েশন ফেস করতে হয়। আমি বলেছি যে দেখেন এই মেরিট, এটা কিন্তু আপনার কেসে আপনার জন্য ডিমেরিট, হয়তো ক্লায়েন্ট তাতে খুশি না, বাট মেডিয়েশন এবং আরবিট্রেশন তারা ইম্পার্শিয়াল একটা তারা কিন্তু আপনাকে আপনার কেসের সুবিধা অসুবিধাগুলো সব বলে দেবে এবং আপনারা একটা ওয়েল ইনফর্মড একটা জাজমেন্ট নেবার জন্যে এটা কিন্তু একটা খুব ভালো স্টেপ, এবং আপনারা এটা কিন্তু চিন্তা করে দেখতে পারেন যদি আপনারা কখনো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যান। খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার আর কি, অ্যাটর্নমেন্ট অফ ক্যানাডিয়ান জুরিসডিকশন। যদি এটা একটু খুব লিগাল ইস্যু, বাট আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো যে ইন শর্ট এবং আপনি যদি খুব সিম্পল ওয়েতে একটু। যেটা আমরা আসলে একটু আগে ফরেন ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, তো ফরেন ডিভোর্সের যে প্রসেসে এমন এরকম হয়েছে, যেমন ধরুন তারা অরিজিনালি ফ্রম ইন্ডিয়া, এখন ইন্ডিয়ার লিভিং কস্ট ওয়ে লেস দ্যান কানাডা, বাচ্চা মায়ের সাথে ইন্ডিয়াতেই আছে, এবং এটা মিউচুয়ালি আপনারা অ্যামিকেবলি সেটেল করেছেন যে বাচ্চা মায়ের সাথে ইন্ডিয়াতেই থাকবে। কিন্তু আপনি ইন্ডিয়ায় ডিভোর্স দিতে পারছেন না, বিকজ হচ্ছে ইন্ডিয়াতে আপনার ডিভোর্স দেওয়ার ইন্ডিয়ার ল অনুযায়ী আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন না। অ্যান্ড দেন আপনি কেনেডিয়ান, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি, আপনি কেনেডিয়ান জুরিসডিকশনে কেসটা ফাইল করেছেন, সাথে সাথে আপনি কেনেডিয়ান জুরিসডিকশনে অ্যাটর্ন করে ফেললেন। এটা একটা লিগাল টার্ম, আমি কেনেডিয়ান জুরিসডিকশন গ্রহণ করে ফেলেছি, এবং এখন কেনেডিয়ান জুরিসডিকশন অনুযায়ী তখন চাইল্ড সাপোর্ট ডিটারমিন্ড হবে। তখন আর কলকাতাতে খরচ কম বলে কিংবা চেন্নাইয়ে খরচ কম বলে আমি কম চাইল্ড সাপোর্ট দিব এই কথাটা বলা যাবে না। তখন আমার যে ইনকাম আছে সেটার বেসিসে চাইল্ড সাপোর্ট দিতে হবে। সো দিস ইজ দ্য, মানে এটা সহজ ভাষায় ফরেন ডিভোর্সের সাথে এটা সম্পৃক্ত। তো ডিভোর্সটা দিতে যাবার আগে, জুরিসডিকশন ইনভোক করার আগে লয়ারের সাথে কথা বলে নেওয়াটা এবং আপনার ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেসটা ওয়ে করে নেওয়াটা, কম্পেয়ার করে নেওয়াটা, ওজন করে নেওয়াটা জরুরি। ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের যেহেতু ইমিগ্রেন্ট কান্ট্রি, আমরা কিন্তু হরহামেশাই এই জিনিসগুলোতে আমাদের কিন্তু ফেস করতে হয় আর কি। ডিভোর্সের সঙ্গে রিলেটেড আরও কিছু ম্যাটার আমরা যারা জেনারেল প্র্যাকটিস করি তাদেরকে দেখতে হয়। ইমিগ্রেশনের ব্যাপারে যদি আমি আসি, আমাদের অনেকগুলো মিথ, অনেকগুলো রং কনসেপশন, অনেকগুলো রং ইনফরমেশন আমাদের আছে। আপনি কি একটু বলতে পারেন যে ডিভোর্সের কোনো ইমপ্লিকেশন কোনো ইমিগ্রেশনে আছে কিনা? অর্থাৎ হাজব্যান্ড স্পন্সর হয়ে এসছে, ওয়াইফ ক্যানাডিয়ান, আসবার পরেই 1 বছরের মাথাতেই ডিভোর্সের অ্যাপ্লিকেশন ফাইল হয়ে গেছে। দিস ইজ ভেরি ট্রমাটিক ফর দ্য হাজব্যান্ড, কারণ সে এসছে স্পন্সর হিসেবে। তো এই ক্ষেত্রে তার ইমিগ্রেশন স্ট্যাটাস কী হতে পারে, বা ডিভোর্স তাকে কোনো রকমের ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্স হবে কি না তার ডিভোর্সের জন্য? এটা একটা খুব ভালো প্রশ্ন। আমি অনেক ক্লায়েন্ট পাই, একজন এসে হয়তো আমাকে বলছেন যে আই এম ইন এ ফিয়ার। হ্যাঁ, ডোমেস্টিক অ্যাবিউজ যে শুধু অফকোর্স ওয়াইফরা মোর ভিক্টিমাইজড হন, কিন্তু হাজব্যান্ডরাও যে ভিক্টিমাইজড হন না তা না, হাজব্যান্ডরাও ভিক্টিম হন, এবং এক্ষেত্রে ইমিগ্রেশনটাকে অনেক সময় ব্যবহার করা হয় অ্যাজ এ টুল টু ক্রিয়েট ফিয়ার, যে তোমার ইমিগ্রেশন স্ট্যাটাস থাকবে না। এবং তখন হয়তো হাজব্যান্ড যান প্রাণ দিয়ে তাদের স্লেভারি করে যাচ্ছেন, কিংবা ওয়াইফ তাদের স্লেভারি করে যাচ্ছেন, যাতে করে ডিভোর্স না হয় এবং তার স্ট্যাটাস যেন চলে না যায়। তো এটা একটা অনেক, এটার মেন্টাল স্ট্রেস যেরকম আছে, সোশ্যাল ট্যাবু আছে, সো ইটস এ হিউজ ইমপ্লিকেশনস। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। ডিভোর্স হওয়া মানে পিআর চলে যাওয়া না, ডিভোর্স হওয়া মানে ইমিগ্রেশন চলে যাওয়া না। ডিভোর্স হতেই পারে, একটা মানুষের জীবনে নানা কারণে ডিভোর্স হতে পারে। আবার অনেক সময় এমন হয়েছে যে আমি স্পন্সর করেছি স্পাউসকে, স্পন্সর ফাইল করেছি, কিন্তু কিছুদিনের মাথায় আমার মনে হলো যে আই এম নট হ্যাপি উইথ দি ম্যারেজ, এবং আমি ডিভোর্স দিতে চাই। এখন ডিভোর্স দিয়ে ফেললাম, এদিকে হাজব্যান্ড এসে ল্যান্ড করে ফেলেছেন, অ্যান্ড দেন তখন হাজব্যান্ড আর ওয়াইফ ফাইট করছে। হাজব্যান্ড বলছেন যে অ্যাকচুয়ালি তো আমরা সেপারেটেড ছিলাম না, সেপারেটেড থাকলে সে আমাকে স্পন্সর করলো কীভাবে। তো এই ধরনের অনেক ইস্যুস আছে। সো যে কোনো কিছু করার আগে আসলে ভেবেচিন্তে, মানে
লিগাল অ্যাডভাইস নেওয়া উচিত সোজা কথায়। আরেকটা হচ্ছে যে অনেক সময় এরকম আছে যে তারা দুজন মিলে হয়তো স্টুডেন্ট হিসেবে এসেছেন, আসার পরে তারা পিআরের অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, কিন্তু তারা আসলে সেপারেটেড বেশ কিছুদিন থেকে। পিআর পাওয়ার জন্য হয়তো তারা ডিক্লেয়ার করেননি তখন। এখন পিআরের অ্যাপ্লিকেশনটা ফাইল করার পরে বলছেন আমরা তো পিআর অ্যাপ্লিকেশন ফাইল করে দিয়েছি, এখন আমরা ডিভোর্স ফাইল করতে চাই, আমরা দুজনেই রাজি, মিয়া বিবি রাজি, তো কেয়া করে কাজী। কিন্তু বিষয়টা তো তা না, ডিভোর্সের ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হবে। সো ইমিগ্রেশনে আসলে অনেক, এখন তারা যদি ব্যাকডেট দিয়ে নিজেদের বুদ্ধিতে বা কোনো ট্যাক্স কনসালটেন্টের বুদ্ধিতে কিংবা বন্ধুর বুদ্ধিতে যদি ব্যাকডেট দিয়ে একটা ডিভোর্স ফাইল করে দেন, তাহলে ইমিগ্রেশন জিওপারাইজড হয়ে যাবে। সো এরকম অনেকগুলো ইস্যুস আছে। যখন রিলেটেড ইস্যুস থাকে অন্য ম্যাটারের, বেটার ইউ কনসাল্ট এমন একজনের সাথে বা দুজনের সাথে যিনি ফ্যামিলি ল আর ইমিগ্রেশন ল দুটোই করেন। ধন্যবাদ মিস হাবিবা। একটা জিনিস বোধহয় একটু ক্লিয়ার করা দরকার আপনাদের, সেটা হলো যে ডিভোর্স হলো একটা ফ্যামিলি ল রিলেটেড ম্যাটার, এবং ক্যানাডিয়ান ল অনুযায়ী যে আপনার ডিভোর্স দেবার সম্পূর্ণ রাইটস আপনার যে কোনো সময় আছে, যদি অন্যান্য যে সমস্ত প্রিকন্ডিশন আছে সেগুলো আপনি মিট করেন। অর্থাৎ একজন স্পাউস কানাডায় এসছেন এবং আসবার পরে হয়তো হাজব্যান্ড এসছেন, ওয়াইফ ডিভোর্স দিচ্ছেন, এবং হাজব্যান্ড বুঝতে পারছেন যে না তাহলে আমার ইমিগ্রেশন চলে যাবে। দ্যাট ইজ টোটালি রং, বিকজ কানাডায় যখন আপনি এলেন পিআর হিসাবে, যখন ল্যান্ড করলেন, আপনি একজন সেপারেট এন্টিটি। ডিভোর্সের জন্যে আপনার ক্যানাডিয়ান পিআর কোনোভাবে অ্যাফেক্টেড হতে পারে না যদি না আপনার অন্যান্য কোনো ইস্যু না থাকে। যেমন আপনার ধরে নেওয়া হলো ক্রিমিনাল রেকর্ড আছে, কানাডাতে আপনি ক্রিমিনাল রেকর্ড আপনার একটা কিছু হলো, তো অবশ্যই এটা আপনাকে অ্যাফেক্ট করবে। বাট ডিভোর্সের জন্য আপনার ক্যানাডিয়ান পিআর বা ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাফেক্ট হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হলো যে এখানে একটা জিনিস বোঝবার বিষয়, যেটা সবসময় উল্টোটা ভাবি আমরা, যে স্পাউস স্পন্সর করে নিয়ে এসছে, ইনফ্যাক্ট তার 3 বছরের একটা রিকোয়ারমেন্ট আছে তাকে স্পন্সর করবার জন্য, বরঞ্চ সেটা তার জন্যই ডেট্রিমেন্টাল যে সে ডিভোর্সে গেলেও তাকে ওই 3 বছরের কিন্তু স্পন্সরশিপ যেটা আছে তাকে কমপ্লাই করতে হবে টেকনিক্যালি। সো এটাতে আসলে আমরা খুব একটা জুজুর ভয়ে থাকি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনাদের লয়ারদের সঙ্গে, যারা লয়ার আছেন তার সঙ্গে কনসাল্ট করবেন, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এর জন্যে হিউমিলিয়েটেড হওয়ার কোনো কারণ নেই। এখানে একটা সম্পূরক ইস্যু আমি বলে দিই, মানে তবে এটা এক্ষেত্রে একটা তবে আছে, তবেটা হচ্ছে যে যদি না ম্যারেজ ইজ এ ম্যারেজ অফ কনভিনিয়েন্স, কোনো ইন্টেনশন ছিল, ইমিগ্রেশনের পারপাজেই বিয়েটা করেছে এবং সেটার ডকুমেন্টেশন আছে যে আমাকে কেন তুমি দিবা না, আমি তো তোমাকে এত টাকা দিয়েছি, আমাকে কেন আনবা না, স্পন্সর করবা না, এরকম যদি কোনো রেকর্ড থাকে, দেন ইট ক্যান বি ডেট্রিমেন্টাল। যদি সেই ইমিগ্রেশন বাই দ্য ওয়ে, আপনি যেহেতু এই কথা বললেন, দর্শক মিস হাবিবা যেটা বললেন এটা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে প্রযোজ্যতা না। আপনি 20 বছরের মাথায় আপনি সিটিজেন, এবং যদি কোনো কারণে প্রমাণ হয় যে আপনার এই পারপাসটা ছিল, আপনি সিটিজেন 50 বছর থাকলেও আপনাকে কানাডা ডিপোর্ট করতে পারে। বেটার নট টু ডু এনি ফ্রড। রাইট। ডিভোর্সের সঙ্গে কিছু রিয়েল এস্টেট রিলেটেড বিষয়ও জড়িত থাকে, যদি খুব শর্টে ব্রিফ আমাদের যদি বলতেন। আসলে যেটা হয় যে রিয়েল এস্টেট প্রপার্টিগুলো যখন করে কেউ, এবং যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কিনছেন, তখন কিন্তু এটা ফ্যামিলি ল প্রপার্টি, এটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। এখন যদি কেউ ডিভোর্স দেন, ডিভোর্স দিয়েও একই বাড়িতে থাকতে পারেন। এখন যদি আবার ডিভোর্সের লিমিটেশন পিরিয়ড আছে, সো সেটা সেপারেশনের থেকে 6 বছর, ল চেঞ্জ হতে পারে, এই মুহূর্তে সেপারেশন থেকে 6 বছর, ডিভোর্স থেকে 2 বছর। এখন এই সময়ের মধ্যে যদি কি ইকুয়ালাইজেশন ক্লেম না করে, তাহলে রিয়েল এস্টেট প্রপার্টির ইস্যুগুলো জিওপারাইজড হতে পারে। তখন রিয়েল এস্টেট প্রপার্টি বেচা কেনা, রিফাইন্যান্সিং, এগুলো তখন কমপ্লিকেসিতে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে লয়ারের পরামর্শ নিতে হবে, এবং সেক্ষেত্রে ফ্যামিলি ল এবং রিয়েল এস্টেট ল ইয়ার দুজনের সাথেই কথা বলতে হবে। বাই দ্য বাই, একটু মিস হাবিবার সঙ্গে আমি যোগ করতে চাই, যদিও এখানে একটা টাইম লিমিটেশন আছে যে আপনারা ডিভোর্সের 2 বছরের মাথায় অবশ্যই আপনাদের প্রপার্টি রিলেটেড ইস্যুগুলো সেটেল করে ফেলা উচিত, এবং সেপারেশন থেকে 6 বছরের মাঝে। সো এর মাঝে যদি না হয় তাহলে কি হবে? নর্মালি কোর্ট যদি দেখে যে না দিস ইজ উড বি ভেরি অ্যাডভার্সাল এফেক্ট, নর্মালি কোর্ট কিন্তু ডিলে কন্ডোন করে। অর্থাৎ আপনার কোর্টকে যদি আপনি প্রুভ করতে পারেন যে আপনার 2 বছর সময়ের মধ্যে আপনি আসতে পারেননি সঙ্গত কারণে,
তাহলে কিন্তু কোর্ট আপনাকে সেই টাইম লিমিটেশন বাড়াতে পারে এবং আপনার রাইটসটাকে কিন্তু সিকিউর করতে পারে। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। আমি দেখেছি আমাদের যে দেনমোহর ইস্যুটা থাকে, অর্থাৎ বাংলাদেশে যারা বিয়ে করেছে দেনমোহরের ব্যাপার, এটা কি কোনো কারণে আমাদের এখানকার ডিভোর্সে বার হতে পারে যদি আনপেইড দেনমোহর থাকে? ওকে, খুবই এটা এখানে রিলিজিয়াস লর ব্যাপার আছে বা আরেক দেশের আইনের ব্যাপার আছে। বাংলাদেশি আইন অনুযায়ী, বাংলাদেশি অ্যাপ্লিকেবল মুসলিম ল অনুযায়ী দেনমোহরের কারণে দেনমোহর প্রদান না করলে ডিভোর্স ইম্প্যাক্ট হতে পারে, কিন্তু কেনেডিয়ান লতে ডিভোর্স ইজ এ রাইট, যেটা জয়ন্ত অনেকবার বলেছেন। তো সেটা ইম্প্যাক্টেড হবে না, ডিভোর্স রাইটটা ডিলে করা যাবে না। কিন্তু দেনমোহরের যে রাইট আছে সেটা আবার এটা তো কেনেডিয়ান লয়ের আন্ডারে পড়ে না, তাহলে কি আমি দেনমোহর পাবো না, সেটাও আবার ঠিক নয়। বরং দেনমোহরের রাইটটা এখানকার কোর্ট এটাকে ফ্যামিলি ল কন্ট্রাক্টের পার্ট হিসেবে এনফোর্স করে থাকেন। সেক্ষেত্রে কিছু গাইডিং কেস লজ আছে, দোজ আর ডিফারেন্ট, বাট দেনমোহরের রাইট আছে জেনারেলি, সাদা কালো ভাষায় বললে আর কি। আমি একদম শেষ ইনফরমেশন জানতে চাইবো আপনার কাছে। আপনি প্রথমে বলেছিলেন যে কিছু অ্যাভেলেবল রিসোর্সেস আছে ইনফরমেশনের জন্যে, আমাদের দর্শকরা যদি জানতে চায়, অর্থাৎ অ্যাভেলেবল না থাকে লয়ার, কোন কোন জায়গায় তারা এই ইনফরমেশনগুলো পেতে পারে? ধন্যবাদ এই প্রসঙ্গটা আনার জন্য। এটা সাধারণ মানুষের জন্য খুব জরুরি জানা। সেটা হলো যে প্রথমত আপনি মিনিস্ট্রি অফ অ্যাটর্নি জেনারেলের ওয়েবসাইটে যেতে পারেন। মিনিস্ট্রি অফ অ্যাটর্নি জেনারেল অফ অন্টারিও, আমরা সংক্ষেপে বলি MAG। সেখানকার ওয়েবসাইটে ডিটেইল ইনফরমেশন আছে। অবশ্যই সেগুলো ইনফরমেশন, সেগুলো অ্যাডভাইস না। আপনি আরেকটা আমি একটা ওয়েবসাইটের নাম বলতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টেপস টু জাস্টিস। এই ওয়েবসাইটটা খুব ভালো। বিভিন্ন লয়ারদের ব্লগ থাকে, সেগুলো মাঝে মাঝে আপডেটেড হয়, মাঝে মাঝে আপডেটেড হয় না। সো বি কেয়ারফুল, বাট ইউ ক্যান লুক ইন টু দোজ ব্লগস। কিছু লিগাল এইড ক্লিনিক আছে, যেরকম বারবার শাইফা লিগাল এইড ক্লিনিক, তারা ডোমেস্টিক ভায়োলেন্স উমেন ভিকটিমদেরকে যে কাজ করছেন। কিছু মেন্স ল ক্লিনিক আছে, মেন্স শেল্টার আছে বাই দ্য ওয়ে, এবং ফিমেল সেন্টার আছে। যদি কারোর এমার্জেন্সি সিচুয়েশন থাকে তার 911 কল করা উচিত, যদি জীবন আশঙ্কা থাকে বাচ্চার কিংবা মায়ের কিংবা বাবার, তো সেক্ষেত্রে 911 কল করলে সাপোর্ট সার্ভিসেসগুলো তারা পান। আর লিগাল এইড ক্লিনিক আছে, লিগাল এইড অন্টারিও আছে, লিগাল এইড অন্টারিওতে ফোন করা যায়। ল সোসাইটি রেফারেল সার্ভিসেস আছে, যেখানে এখানে যে লয়াররা সাইন আপ করেন তারা হাফ অ্যান আওয়ার কনসালটেশন ফ্রি দিতে বাধ্য। জাস্টিস নেট বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে সাইন আপ করা যে লয়াররা আছেন তারা হাফ অ্যান আওয়ার কনসালটেশন ফ্রি দেন। আমাদের কমিউনিটি বেসড অনেক লয়ারই আমরা প্রবণ করি, আমরা বলি যদিও আমরা কনসালটেশন, পেইড কনসালটেশন স্টিল যখন আমরা জানি যে কারোর খুব জরুরি দরকার, আমরা চেষ্টা করি কিছু সময় তাদেরকে ফ্রি ইনফরমেশন দিতে। ধন্যবাদ মিস হাবিবা। এই ইনফরমেশন, যে সমস্ত ওয়েবসাইট এবং ইনফরমেশন, এটা কিন্তু খুবই সমৃদ্ধ এবং আপনাদের অনেকেই জানেন না বলে এটা ব্যবহার করেন না। আপনারা লয়ার হেজিট্যান্ট যদি হন, অ্যাটলিস্ট ল সোসাইটি রেফারেল সার্ভিসে আপনারা কল দিলে তাদের এনলিস্টেড প্রচুর লয়ার আছে, তাদের কাছে থেকে হেল্প পাবেন এবং এই রিসোর্সেসগুলো আপনাদের অ্যাভেল করা উচিত ইন কেস অফ এনি নিড। মিস হাবিবা, আমি কি বলবো জানি না, যে ইনফরমেশনগুলো আপনি দিলেন আমাদেরকে আজকে খুব কম্প্যাক্ট। একজন যদি এই প্রোগ্রাম দেখে তাহলে আমার ধারণা ডিভোর্স রিলেটেড যদি তাদের প্রশ্ন থাকে মোটামুটি এখানে সব কভার আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে আসবার জন্যে, এবং পরবর্তীতে যদি আমরা আবারও আপনার কাছে থেকে শুনতে চাই, আশা করি আমরা নিরাশ হব না। ধন্যবাদ জয়ন্ত, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ নন্দন টিভিকেও এই অনুষ্ঠানে স্বাগত জানাবার জন্য এবং সুযোগ করে দেবার জন্য এই আলোচনায় অংশীদার হবার। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যারাই দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি দেখার জন্য। দর্শক, যদি আপনাদের ডিভোর্স রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে অথবা ডিভোর্স রিলেটেড কোনো ইস্যুতে যদি আপনি কনসালটেশন চান, উম্মে হাবিবা লিগ্যাল প্রফেশনাল কর্পোরেশনে যোগাযোগ করতে পারেন। উনি ওনার সাধ্যমতো, ওনার সুবিধা মতো আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করা দরকার উনি করবেন। আবারও আমরা বলে রাখতে চাই যে ল অ্যান্ড লাতে সম্পূর্ণ ইনফরমেশন বেসড প্রোগ্রাম। আমরা এটা কোনোভাবেই
লিগ্যাল অ্যাডভাইস হিসাবে নেবার জন্য আপনাদেরকে বলবো না। কারণ হলো আপনারা যদি কোনো লিগ্যাল অ্যাডভাইস চান, লিগ্যাল অ্যাডভাইস নেবার জন্য আপনাদের যারা লয়ার আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ল সোসাইটি রেফারেল সার্ভিস এবং অন্যান্য লয়ার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে এই অনুষ্ঠানের ইনফরমেশনের উপর বেস করে আপনারা কোনো রকমের ডিসিশন নিয়ে প্রেজুডিসড হবেন না। এটা সম্পূর্ণই আপনাদের ইনফরমেশনকে সমৃদ্ধ করবার জন্য এই অনুষ্ঠানটা আমরা ইনফরমেশন দিয়ে থাকি। আবারও নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।